রিপাবলিকানদেরকে কিভাবে হ্যান্ডেল করা হবে কিংবা তাদের যে কোনো কাজে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে এই বিষয়টা নিয়ে ডেমোক্রেট দলের মধ্যে কি দ্বিধা বিভক্তি কিংবা রাজনৈতিক বিভক্তি দেখা যাচ্ছে কিনা? আমেরিকা এখন একটা শার্পলি ডিভাইডেড নেশন, সাংঘাতিকভাবে বিভাজিত। এবং এই সেদিনকার সেই কংগ্রেসে আমরা সেই বিভাজিত আমেরিকাকেই দেখতে পেলাম। প্রধানত যারা এই 10 জন ভোট প্রদান করেছে এই রিপাবলিকানদের সঙ্গে একাত্মত হয়ে, তাদের মেইন অবজেক্টিভটাই ছিল তার নির্বাচনী এলাকার ভোটাররা যেন কোনোভাবে তার প্রতি বিরূপ না হয়, যাতে পরবর্তী নির্বাচনে তিনি কোনো বেকায়দা অবস্থায় না পড়েন। অনেক ডেমোক্র্যাট নেতাও কিন্তু ট্রাম্পের সাথে সুর মিলাচ্ছেন। মানে রাজনীতির এই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? যে বিষয়ের উপর প্রতিবাদ করছে এর চেয়ে অনেক নরমাল বিষয়ে বারাক ওবামাকে রিপাবলিকানরা সংসদে লায়ার এবং দেশদ্রোহী, দেশ বিরোধী বলে চিৎকার করেছিল, হাউকাউ করেছিল সংসদে। এই কংগ্রেস টাকার কোনো অভাব নাই, এই টাকাগুলোই শুধু এখান থেকে নিয়ে তাদের বিলিয়নিয়ার ফ্রেন্ডদেরকে দিয়ে দেওয়া হবে বিভিন্ন ভাবে। আপনারা দেখেছেন ইলন মাস্ক এখন কোন রকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই বিলিয়নস অফ ডলার আপনারা আমার ট্যাক্স মানি বিভিন্ন প্রজেক্টের নামে নিয়ে যাচ্ছে। কংগ্রেসে গ্রিনকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। রিপাবলিকানদের তিরস্কার করার বিষয়টি, ভোট দেওয়ার বিষয়টি আমরা স্বাভাবিকভাবে নিলেও ডেমোক্রেটরাও এতে যে সমর্থন জানালো, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে রিপাবলিকানদেরকে কিভাবে হ্যান্ডেল করা হবে কিংবা তাদের যে কোনো কাজে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে এই বিষয়টা নিয়ে ডেমোক্রেট দলের মধ্যে কি দ্বিধা বিভক্তি কিংবা রাজনৈতিক বিভক্তি দেখা যাচ্ছে কিনা? ধন্যবাদ অপলা। দেখুন, সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে কংগ্রেসের জয়েন্ট সেশনে যে বক্তৃতাটা আমরা দেখলাম, এটা একটা ট্রেডিশন, আমেরিকার প্রেসিডেন্ট এরকম বক্তৃতা করে থাকেন। তো এরকম একটা বিষয়ে দু দলেরই যারা কংগ্রেস সদস্য আছেন সবাই উপস্থিত থাকেন, বিচারপতিরা থাকেন, ডিপ্লোমেট করে যারা তারা থাকেন, গণ্যমান্য অনেকে, এবং কিছু মানে সিটিজেনদের সেখানে ইনভাইট করা হয় বিশেষ বিশেষ অতিথি হিসেবে। তো এটা সেই মানে ট্রেডিশনের একটা ধারাবাহিকতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বক্তৃতা ছিল কংগ্রেস সেশন। তো এটিতে আমরা যেটা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত বক্তৃতা বিভিন্ন সময় বিভিন্ন প্রেসিডেন্ট দিয়েছেন, সেখানে একটা মিনিমাম একটা মানে রোল ডেকর আমরা মেনটেন করতে দেখেছি। কিন্তু এবারে একটি আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটলো, আমরা দেখলাম। তো এটা ঘটবে, এটা অনাকাঙ্ক্ষিত ছিল না। কিন্তু তার কারণটি হলো যে আমেরিকা এখন একটা শার্পলি ডিভাইডেড নেশন, সাংঘাতিকভাবে বিভাজিত। এবং এই সেদিনকার সেই কংগ্রেসে আমরা সেই বিভাজিত আমেরিকাকেই দেখতে পেলাম। তো প্রেসিডেন্ট ট্রাম্প তো ভেরি আনকনভেনশনাল এবং কি বলবো আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট। তিনি যতটা না পলিটিশিয়ান, তার চেয়ে তার ব্যক্তিগত বিভিন্ন হুইম আরো বেশি প্রখর, তীব্র। সেই হিসাবে তিনি শপথ নেওয়ার পর থেকেই গত 1-1.5 মাসে 200-র বেশি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন এবং নানা রকম একটা উলট পালট একটা কর্মকাণ্ড শুরু করেছেন তিনি দেশের মধ্যে। না শুধু, সেই সঙ্গে বিদেশি যারা অ্যালাইজ আছে দীর্ঘদিনের আমেরিকার, তারাও এটাকে নিয়ে খুবই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে যে আমেরিকা অ্যাকচুয়ালি কি চাচ্ছে। এরকম একটি অবস্থায় ডেমোক্রেটিক পার্টির এই প্রেসিডেন্টের ভাষণকে উপলক্ষ করে ডেমোক্রেটিক পার্টির যে ছিল মানে হুইপিং ছিল এই কংগ্রেস লিডারদের, সেখানে বলা ছিল তারা প্রেসিডেন্টের বিভিন্ন কর্মকাণ্ড এবং সে তার প্রশাসনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এক ধরনের ইউনিফাইড একটা বা কম্পেলিং ওয়েতে কিছু প্রতিবাদ তারা করবে, এরকম একটা ডিসিশন ছিল। এবং সেটা কিরকম ছিল যে কেউ কেউ সাইন হোল্ড করবে, বিভিন্ন সাইন, কেউ কেউ ওয়াক আউট করবে, কেউ কেউ বয়কটই করবে সংসদ কংগ্রেস অধিবেশন, কেউ কেউ চুপচাপ মিউট থাকবে। তবে একটা সিদ্ধান্ত ছিল যে এমন হাই প্রোফাইল প্রটেস্ট যেন না হয় আর কি। তার কারণটি হলো প্রেসিডেন্ট শুধু ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প একজন ব্যক্তি নন, এখানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট এবং এটা কংগ্রেসের জয়েন্ট সেশন। প্রেসিডেন্ট এখানে একজন ইনস্টিটিউশন, কাজেই প্রতিবাদগুলো এমন ভাবে হবে যেন
হাই প্রোফাইল প্রটেস্ট না হয়, যা প্রেসিডেন্ট যে একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের প্রতি অবমাননা না হয়, এরকম একটা হুইপিং ছিল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে। কিন্তু আমরা যেটা দেখলাম যে আল গ্রিন, যিনি টেক্সাসের রিপ্রেজেন্টেটিভ, তিনি এই মেডিকেড নিয়ে বেশ উত্তেজিত হয়ে গেলেন এবং একটা হইচই কর্মকাণ্ড সৃষ্টি করলেন, যার পরিণতিতে আমরা দেখলাম স্পিকার জনসনকে সিকিউরিটি দায়িত্বে থাকা লোকদের ডেকে তাকে বের করে দেওয়া হলো থেকে। তার পরবর্তীতে যেটা আসলো, কন্ডেমশন যে প্রসেসটা শুরু হলো কংগ্রেসে স্বাভাবিকভাবেই, সেইখানে এসে ভোটাভুটি হলো এবং তাকে রিভিউ করা হলো বা কন্ডেম করা হলো। সেখানে 224-198 ভোটে সেটি পাশ হলো। এবং আপনি যেমনটি সূচনাতে বললেন যে আশ্চর্যজনক ভাবে যে 10 জন ডেমোক্রেট রিপ্রেজেন্টেটিভ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, এটি একটি অবাক কাণ্ড। কারণ তাহলে কি আমরা ধরে নেব ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইউনিটি নেই, বা তারা কি ডিভিশন এসে গেল তাদের মধ্যে, এই ইস্যুগুলো থেকে পার্টি লাইনে থাকতে পারলো না? এরকম প্রশ্ন ন্যাচারালি আসা যায়। দেখুন, রিভিউ বা কন্ডেম যেটা করা হলো, এটা কিন্তু নিকট অতীতে এরকম প্রেসিডেন্ট আছে, ঘটে, প্রায় ঘটে। এটা একেবারে মানে মানে একেবারে নতুন কোনো জিনিস নয়। তো সেটা ঘটে, সেটা কংগ্রেসের শৃঙ্খলা রক্ষার জন্যই ঘটে। তবে পার্টি লাইনের বাইরে যে ভোট প্রদান, এটি একটু আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। তবে আপনি যদি বিশ্লেষণ করি আমরা জিনিসটাকে, কারা করেছে, কেন করেছে, তাদের একটা বক্তব্য আছে। যারা এটা পক্ষে ভোট দিয়েছে, যে সমস্ত ডেমোক্রেট, তাদের একটা বক্তব্য আছে। যেমন এই যে 10 জনের মধ্যে 3 জন আছে যাদের ডিস্ট্রিক্টে এবার ট্রাম্প বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তার মানে কি, যে ওই যে হাউস রিপ্রেজেন্টেটিভ, তার যে কনস্টিটিউশন বা নির্বাচনী এলাকা আছে, অর্থাৎ তার ভোটাররা, যার কাছে তার দায়বদ্ধতা আছে, তারা ট্রাম্পকে বা প্রেসিডেন্ট পদে ভোট প্রদান করেছে, ডেমোক্রেটিক হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক তারা। তো যার ফলে ওই 3 জন সদস্য ন্যাচারালি পরবর্তী নির্বাচনের সময় যেন তার কনস্টিটিউয়েন্সির মধ্যে কোনো সমস্যায় না পড়ে, তার ভোটারদের বিমুখ না হয়, সেই জন্য হয়তো ট্রাম্পের মানে এই লাইনে ভোট করছে, রিপাবলিকান লাইনে, যেন ট্রাম্পের অনুসারীরাও তাদের প্রতি বিরূপ না হয় পরবর্তী নির্বাচনে। অর্থাৎ তার মানে নির্বাচনী এলাকার ভোটারদের মানে সেন্টিমেন্টকে তারা বেশি প্রাধান্য দিয়েছে দলীয় যে আদর্শ সেটার চাইতে, এই 3 জন। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছে যে ওই যে একই কথা যেটা আমি ভূমিকাতে বললাম, প্রেসিডেন্ট একটা ইনস্টিটিউশন, তো আমরা প্রতিবাদ করব তার বিভিন্ন কর্মকাণ্ডের, কিন্তু সে প্রতিবাদ হবে মার্জিত এবং সেটা ডেকর অনুযায়ী, হাউজের বা কংগ্রেসের যে সৌন্দর্য আছে তা নষ্ট করে নয়। একটা ট্রাম্পকে আমরা একজন সদস্য বলেছেন, ট্রাম্পকে আমি পছন্দ করি না, পার্সোনালি আই ডোন্ট লাইক ট্রাম্প, বাট হি ইজ দি প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস। কাজেই প্রেসিডেন্ট একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনকে আমি শ্রদ্ধা করি, যে কারণে আমি এটার পক্ষে ভোট দিয়েছি। অর্থাৎ মোট কথা হলো যে এখানে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আদর্শের কথা অনেক কথাই বলবে, তবে আমার কাছে যেটা মনে হয়, প্রধানত যারা এই 10 জন ভোট প্রদান করেছে এই রিপাবলিকানদের সঙ্গে একাত্মতা হয়ে, তাদের মেইন অবজেক্টিভটাই ছিল তার নির্বাচনী এলাকার ভোটাররা যেন কোনোভাবে তার প্রতি বিরূপ না হয়, যাতে পরবর্তী নির্বাচনে তিনি কোনো বেকায়দা অবস্থায় না পড়েন। করিম চৌধুরী, ট্রাম্পের নির্বাচিত হওয়ার একদম শুরু থেকেই রিপাবলিকানরা তো আছেই, আমরা দেখছি যে অনেক ডেমোক্র্যাট নেতাও কিন্তু ট্রাম্পের সাথে সুর মিলাচ্ছেন। মানে রাজনীতির এই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি মিউট করেছিলাম। এই বিষয়টাকে আমি ভিন্ন দৃষ্টিতে দেখছি। দেখুন, ট্রাম্পকে with 34 count of criminal conviction, felony conviction, he is our president. যাওয়ার পরে ডে 1 থেকে অনেক পরিবর্তন আনবে, যেটা পজিটিভ পরিবর্তনের কথা দিয়ে যাওয়ার পরেই ডে 1-এই সে দেশকে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিচ্ছে। আমি যদি সরাসরি বলি আল গ্রিন কি কারণে, আপনারা জানেন যে আল গ্রিন কে, গত 22 বছর ধরে সে সংসদে, 75 বছর বয়সী এই লোক
গত 22 বছর ধরে সংসদ সদস্য, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কমিউনিটির জন্য যে সে কংগ্রেসে এশিয়ান এবং ব্ল্যাক ককাসের মেম্বার। আমাদের স্বার্থকে দেখার জন্য, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি এবং মাইনরিটির স্বার্থ রক্ষা করার জন্য গত 22 বছর ধরে সে একাধারে সংগ্রাম করে যাচ্ছে, এবং তাকে কখনোই চুপ করে রাখা যায় নাই। তার এই বলিষ্ঠ কণ্ঠ সবসময় আপনারা কংগ্রেসে শুনবেন। এই লোকটা কি কারণে সেদিন, গতকালকে রাতের কথা বলছি আমি, ট্রাম্পের বক্তৃতার সময় সে যখন অ্যাড্রেস করছিল কংগ্রেসকে, কি কারণে সে একজন ডিজেবল মানুষ, সে তার হাতে কেন আছে, আপনার জানেন যে লাঠি আছে, সে তার তো হাত তোলার ইয়ে নাই, সে হাত তুলছে, লাঠিটা তার হাতে ছিল, ওইটাই তার একটা বড় ধরনের রিপাবলিকানরা একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে যে এটা অসম্মান দেখানো হয়েছে প্রেসিডেন্টকে। কিন্তু যে বিষয়ের উপর প্রতিবাদ করছে এর চেয়ে অনেক নর্মাল বিষয়ে বারাক ওবামাকে রিপাবলিকানরা সংসদে লায়ার এবং দেশদ্রোহী, দেশ বিরোধী বলে চিৎকার করেছিল, হাউকাউ করেছিল সংসদে, এই কংগ্রেস। প্রেসিডেন্ট বাইডেনকে অনেকবার সংসদে বক্তৃতাকালে অনেক ধরনের তিরস্কার করেছে রিপাবলিকানরা, কিন্তু সেই সময়টা আমরা এরকম স্পিকারের পক্ষ থেকে, মেজরিটি লিডারদের পক্ষ থেকে এত বড় ঘটনা আমরা দেখিনি, দুই পক্ষ থেকে আসেনি। আমি এই ঘটনার জন্য আল গ্রিনকে সাধুবাদ জানাই, এবং তার শক্ত প্রতিবাদ করার জন্য একজন ফেলনি প্রেসিডেন্টকে, একজন দেশ ধ্বংসকারী, যে দেশের তার নীতির, তার জনগণকে তোয়াক্কা না করে সংসদে যে সমস্ত অধ্যাদেশ, বাজেট, আইন পাশ করা হয়েছে সেই সবগুলোকে সে বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র তার কলমের খোসায় প্রেসিডেন্টের সেই পাওয়ারের কারণ। কোনটা কতদিন থাকবে, কোনটা কতদিন টিকবে সেটা পরের বিষয়। অনেকগুলো কোর্টে আপনার হেল্ড আপ হয়ে গেছে, অনেকগুলো স্টে অর্ডার হয়ে গেছে তার অনেক অধ্যাদেশ। সংসদে যখন আলোচনা হবে হয়তো অনেকগুলো আবার সংসদ থেকে তার সেই সব অধ্যাদেশকে রিজেক্ট করা হবে, তখন তার কিছু করার থাকবে না, তাকে পাশ করতেই হবে যে আইনটা সংসদ থেকে পাশ করে। কারণ খেয়াল রাখবেন, আজকেই একজন বিচারক বলেছে যে ট্রাম্প হোয়াইট হাউস তারা মনে করছে তাদের শক্তি সংসদের কংগ্রেসের চেয়ে অনেক বেশি। এটা বলেই তাকে শেষ করছে আর কি ওই স্টে অর্ডারটার সাথে। কিন্তু আমি যে মূল কথাটায় আসি, যে $898 বিলিয়ন মেডিকেড, যেটা ডাইরেক্টলি এফেক্ট হবে নিম্ন আয় এবং মধ্য আয়ের জনগণ, রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই পক্ষের লোকেই এফেক্টেড হবে। সারা দেশে এই যে অ্যারাউন্ড $900 বিলিয়ন আপনি যখন কাট করছেন, এটা হলো সোশ্যাল সেফটি নেট, মানুষের হেলথ কেয়ার। বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমরা, এই দেশের হেলথ কেয়ারকে কাট করা হচ্ছে। টাকার কোনো অভাব নাই, এই টাকাগুলোই শুধু এখান থেকে নিয়ে তাদের বিলিয়নিয়ার ফ্রেন্ডদেরকে দিয়ে দেওয়া হবে বিভিন্ন ভাবে। আপনারা দেখেছেন ইলন মাস্ক এখন কোন রকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই বিলিয়নস অফ ডলার আপনারা আমার ট্যাক্স মানি বিভিন্ন প্রজেক্টের নামে নিয়ে যাচ্ছে, এবং এভাবে সে আরো অনেক বহু ইলন মাস্ক তৈরি করেছে তার চারদিকে, যেখানে টাকা পয়সা ইচ্ছা মতো ব্যয় করা হচ্ছে। তার শুধুমাত্র সর্বাধিক যে ক্ষমতা, প্রেসিডেন্ট ভবনের যে ক্ষমতা, সেটাকে ব্যবহার, জনগণের দিকে কোনো তোয়াক্কা করা হচ্ছে না। আপনি দেখেন ট্যাক্স নিয়ে সে কি করছে, তার পলিসি সে বলছে ট্যাক্স রেভিনিউ আদায় করবে, খুব ধমকামক দিয়েছেন আপনারা। আমেরিকার মতো প্রেসিডেন্ট যখন এই জাতীয় হঠকারী সিদ্ধান্ত নেয়, তার প্রতিবেশী কানাডা, মেক্সিকো এবং চীন, যদিও প্রতিবেশী আমাদের অ্যাডভার্সারি, কিন্তু আমাদের ব্যবসায়িক পার্টনার, যার ফলে এটা ইকোনমিস্টরা বারবার তাকে এবং হোয়াইট হাউসকে ব্যাখ্যা দিয়েছে যে জনগণের সাফারিং বাড়বে, আমাদের এখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, এবং এতে করে ক্ষতি হবে আমেরিকারই সবচেয়ে বেশি। কারণ আমেরিকা এইসব পণ্য ওই সব দেশ থেকে আমদানি করতে হবে। এখনো এখানকার ইনফ্রাস্ট্রাকচার এভাবে গঠন করা হয় নাই, গড়ে তোলা যায় না যে এইসব জিনিস এখানে উৎপাদন করা যাবে। তাহলে প্রতিযোগিতামূলক ভাবে ওইসব দেশ আমাদের সাথে টিকতে পারবে না লোকাল মার্কেটে, আমাদের পণ্যের বাজার বৃদ্ধি পাবে, আমাদের শিল্পের উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে। এটা না করে শুধু এক পক্ষের ভাবে তাদের উপরে যখন ট্যারিফ আপনি চাপিয়ে দিচ্ছেন, তারা তো বসে থাকবে না। এই ট্যারিফের কারণে পণ্যের দাম বেড়ে যাবে, আলটিমেট ক্ষতি হবে আমেরিকার। কিন্তু আমেরিকার জনগণের পকেট থেকে, সাধারণ জনগণের পকেট থেকে টাকাটা নিয়ে রাজকোষাগারে দেওয়া হবে ট্যারিফের নামে। সেখান থেকে ট্রেজারি থেকে আমেরিকান প্রেসিডেন্ট
তার বিলিনিয়ার ফ্রেন্ডদের মাঝে বিভিন্ন প্রজেক্টের নামে ভাগ করে দিবেন, ইতিমধ্যেই দেওয়া শুরু। অতএব যদি বলেন যে আল গ্রিন, এ veteran congressman from Texas, we censored him. Same for Democrats, especially House Minority Leader আমাদের ব্রুকলিনের কংগ্রেসম্যান হাকিম জেফরিস। সে আজকে একটা দিয়েছে, তার মন্তব্য দিয়েছে যে আমাদের এই প্রেসিডেন্টের মিটিং নিয়ে ডেমোক্রেটদের ভিতরে কোনো আলোচনা হয়। তা আলোচনা না হওয়ার আগে আপনারা সেখানে গেলেন কেন? দিস ইজ ইউর ফেলিউর, ইউ আর এ মাইনরিটি লিডার। আমি হাকিম জেফরিসকে, এই বৃহত্তর দলটিকে সংগঠিত করতে সে যে ফেলিউর হয়েছে তার জন্য আমি তার উপর দোষারোপ করি, এবং তার উচিত ছিল সেখানে দাঁড়িয়ে জনসনকে চ্যালেঞ্জ করা যে অতীতেও এর চেয়ে বেশি প্রতিবাদ করেছে। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডেমোক্রেসি, দ্যাটস ওয়াই উই আর হিয়ার, উই বিলিভ ইন আওয়ার ডেমোক্রেসি, উই থ্রাইভ উইথ আওয়ার ডেমোক্রেসি। সেই ক্ষেত্রে আল গ্রিনকে সমর্থন করে সমস্ত ডেমোক্রেটরা বের হয়ে যাওয়া দরকার। আর না হলে আল জনসনকে, স্পিকার জনসনকে চ্যালেঞ্জ করা উচিত ছিল যে তাকে সেন্সর করা যাবে না। সে এমন কি করেছে? সে তো থ্রেট করে নাই প্রেসিডেন্ট, তোমরা তো থ্রেট করেছো, এবং সেটাই হলো বিউটি অফ দ্য ডেমোক্রেসি। এখন আমাদের একজনকে সেন্সর করেছে, আপনারা জানেন তো, সেন্সর করা মানে খুব একটা বেশি কিছু না, একটু এই বিদ্রুপ করা, তাকে নিয়ে দাঁড়িয়ে স্পিকার তার লোকজনকে নিয়ে তার সম্পর্কিত একটা রিড করবেন, একটা বিবৃতি, এবং সেটাই হবে। সে সংসদ সদস্য হিসেবে আর কোনো কিছু থেকে বঞ্চিত হবে, তার কোনো অধিকার হবে। কিন্তু এই যে একটা লোককে, এটা কিন্তু একটা বড় ধরনের মেসেজ রিপাবলিকানরা দিচ্ছে। তাহলে আপনারা দেখবেন যে ভবিষ্যতে ডেমোক্রেটিক দলীয় যে কংগ্রেসম্যান যারা আছেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তারা একটু ভয় পেতেন, কারণ তাদের তো নিজের দলেই নিজের সাপোর্ট নাই। যেই 10 জন রিপাবলিকানদেরকে সমর্থন দিয়েছে এবং ভোট দিয়েছে এই বিলটা পাস করার ক্ষেত্রে, এই প্রস্তাবটা পাস করার ক্ষেত্রে, বিল না প্রস্তাব বলা যায় এটাকে, মোশনটা পাস করার ক্ষেত্রে, আমি মনে করি তাদের বিট চেয়ার, ডেমোক্রেটদের ভিতরে অতীতেও 2 জন বিট চেয়ার সিনেটর ছিলেন, আপনারা জানেন। জো ম্যানশনের কথা শুনেছেন, ওয়েস্ট ভার্জিনিয়া। আমরা আরেকজন অ্যারিজোনার সিনেটরের কথা শুনেছি, আমি তাকে বিদ্রোহ করে সবসময় বলতাম সিনেমা, উনি সিনেমাই করতেন সারা বছর। কাজের সময় ডেমোক্রেটদের ব্যবহার করতেন আর বলতেন যে আমি সেখান থেকে অ্যারিজোনা থেকে পাস করে আসতে হয়, তাহলে তো আমাকে রিপাবলিকান ভোট রাখতে হবে, এই জন্যই আমাকে ওই দিকে কথা বলতে হয়। তো তুমি কোন দিকে চাও? You either one side, this side or that side. You are using democratic platform but supporting your Republican colleague. So you are the enemy of the party. In this case, the summary is Hakeem Jeffries failed to organize Democrat in the Congress. As a result of his failure, Democrats are divided in Congress, and 10 of those Democratic representatives voted against their own colleague. It is a bad sign for Democrats. In the future, it will impact our unity. It will impact Democratic caucus. আমি এটাই বলবো, এর জন্য ডেমোক্রেটদেরকে অনেক খেসারত দিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।